হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে তাদের মেজর হিস্ট্রি 1 থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে যে মুদ্রার গুরুত্ব কতটা ছিল সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করো, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ? প্রপার গাইডেন্স পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনাস স্টুডেন্টদের জন্য 699 রুপিস রয়েছে। চলো আজকে আমাদের মূল আলোচনার বিষয়টি ছিল সেটা শুরু করা যাক, যেটা হচ্ছে এই যে মুদ্রার কতটা গুরুত্ব ছিল, যেখানে আমরা দেখব নির্ভরযোগ্যতা প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতটা ছিল বা নির্ভরযোগ্যতা কতটা ছিল। লিপির উপর প্রাচীন ভারতের ইতিহাস রচনার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে মুদ্রা। মুদ্রা থেকে রাজার নাম, বংশ, রাজত্বকাল, সন, তারিখ সম্পর্কে নির্ভুল এবং প্রমাণ তথ্য পাওয়া যায়। যে অঞ্চলের মুদ্রা আবিষ্কৃত হয় তা থেকে সেই রাজ্যের সীমানা ও সাম্রাজ্যের বিস্তৃতি সম্পর্কে এক পরিষ্কার ধারণা লাভ করা যায়। মুদ্রায় ব্যবহৃত ধাতুর গুণমান সেই তৎকালীন সময়ের বিভিন্ন অর্থনৈতিক যে অবস্থা ছিল সেটা আমাদের কাছে তুলে ধরা, অর্থাৎ লিপির মধ্যে বা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রার গুরুত্ব ছিল অপরিসীম। সেখানে মুদ্রার মধ্যে থেকে রাজার নাম, বংশ, রাজবংশের তালিকা, রাজত্বকাল, সন, তারিখ, সীমানা সমস্ত কিছু জানা যায় এবং এগুলির নির্ভুলতা ছিল খুবই ভালো, অর্থাৎ এগুলি নির্ভুল হতো। এছাড়া নির্ভরযোগ্যতাও ছিল প্রচুর পরিমাণে দৃঢ়। এই মুদ্রাগুলির মধ্যে যে ধরনের ধাতু, যে ধরনের জিনিসপত্র ব্যবহার করা হতো তাদের গুণমানের মধ্যে দিয়ে সেই সময়কার অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানা সম্ভব হতো। এর পরবর্তীতে আমরা দেখব যে রাজবংশ ও সাল গণনা, অর্থাৎ প্রথমে রয়েছে অজানা ইতিহাস। ব্যাক্ট্রিয় ও ইন্দো গ্রিক রাজাদের ইতিহাস প্রায় সম্পূর্ণটাই মুদ্রার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কুষাণ যুগেও বহু অজানা তথ্য মুদ্রা থেকেই জানা যায়, অর্থাৎ ব্যাক্ট্রিয় অর্থাৎ ইন্দো গ্রিক রাজারা তাদের বিভিন্ন ইতিহাস তাদের মুদ্রার মধ্যে বর্ণিত করতেন। এছাড়াও কুষাণ যুগের বহু ইতিহাসও বহু অজানা তথ্য আমরা মুদ্রার মধ্যে থেকে জানতে পেরেছি। এছাড়া শকাব্দের প্রচলন, অর্থাৎ মুদ্রা থেকে প্রাচীন ভারতের বিভিন্ন সন বা অব্দের গণনা করা হয়, যেমন শকাব্দ 78 খ্রিস্টপূর্বাব্দ এবং বিক্রম শতবত্র অর্থাৎ 57 খ্রিস্টপূর্ব, অর্থাৎ এই যে মুদ্রার মধ্যে থেকে শকাব্দের প্রচলন শুরু হয়। এছাড়া রয়েছে গুপ্ত যুগ। গুপ্ত সম্রাটদের স্বর্ণমুদ্রা অর্থাৎ দিনার এবং প্রাচীন ভারতের সুবর্ণ যুগের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা শিল্পের পাশাপাশি শাসকদের রুচিবোধের পরিচয় দেয়। এখানে আমরা দেখলাম যে বহু অজানা তথ্য আমরা মুদ্রার মধ্যে থেকে জানতে পারি। এছাড়া শকাব্দের প্রচলন এই মুদ্রার মধ্যে থেকে হয়েছিল। এছাড়া যে গুপ্ত যুগের বিভিন্ন ইতিহাস সম্পর্কে, অর্থাৎ দিনার মুদ্রার মধ্যে দিয়ে সেই সময়কার ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে অর্থনীতি এবং বাণিজ্য। অর্থনীতির মধ্যে আমরা কী দেখব? মুদ্রার ব্যবহৃত ধাতুর মান দেখে সেই যুগের সমৃদ্ধতা বোঝা যায়। গুপ্ত যুগের খাঁটি স্বর্ণমুদ্রা চরম অর্থনৈতিক উন্নতির যে প্রতীক। পরবর্তীকালে মুদ্রায় খাদের পরিমাণ বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক যে অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে। প্রথম দিকে যেগুলো মুদ্রার মধ্যে গুপ্ত যুগের মধ্যে সোনার ব্যবহার ছিল, সেই সময়কার যে অর্থনৈতিক উন্নতি দেখা দিয়েছিল, তার পরবর্তীতে খাদের ব্যবহারের মধ্যে দিয়ে অর্থনৈতিক যে ধীরে ধীরে নিচে নামতে থাকে অর্থনৈতিক পরিস্থিতি, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। এর পরবর্তীতে দেখব বৈদেশিক বাণিজ্য। দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে রোমান স্বর্ণমুদ্রা আবিষ্কৃত হয়েছে। এটি প্রমাণ করে যে সেই সময়কার যে রোম এবং অন্যান্য বিদেশের সাথে বিভিন্ন যে ভারতের সাম্রাজ্যগুলির কী পরিমাণে বাণিজ্য হতো সেগুলি আমরা জানতে পারি। অর্থাৎ আমরা বিভিন্ন মুদ্রার মধ্যে দিয়ে বিভিন্ন সাম্রাজ্যগুলির যে বৈদেশিক বাণিজ্য হতো সেগুলি আমরা মুদ্রার মধ্যে দিয়ে জানতে পেরেছি। এখানে আমরা দেখলাম অর্থনৈতিক অবস্থা আমরা মুদ্রা কীভাবে আমাদের কাছে তুলে ধরে। এছাড়া বৈদেশিক বাণিজ্য অর্থাৎ বিভিন্ন বাণিজ্য সম্পর্কিত বিষয় আমাদের কাছে মুদ্রা তুলে ধরে। পরবর্তীতে আমরা দেখব যে ইতিহাসের জীবন্ত দলিল, অর্থাৎ মুদ্রা ইতিহাসের জীবন্ত দলিল কেন বলা হয়? এখানে প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার। মুদ্রা কেবল বিনিময়ের মাধ্যম নয়, বরং এটি একটি অপরিহার্য এবং ঐতিহাসিক সূত্র হিসেবে কাজ করে, যেটা বিভিন্ন যে অতীতে হয়ে আসা বিভিন্ন ঘটনাবলীগুলিকে বর্ণনা করে, যা মুদ্রার গুরুত্বকে আরও বৃদ্ধি করে। আজকে আমার আলোচনার বিষয় এতটুকু ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি তোমাদের বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বই আমাদের থেকে নিতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা বইগুলি নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।